আজকের ঘটনাটা ইরফান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। ইরফান ভাই বলেন তিনি তার জীবনের কিছু ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান, আর সেই ঘটনাগুলো এমন যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তার কথায় তার একমাত্র ছেলে ছিল, আর তাদের আর কোনো সন্তান ছিল না। দুর্ভাগ্যবশত ছেলেটি এমন এক মেয়ের প্রেমে পড়ে। সেই মেয়ে ছেলে নয়, বরং তার টাকার প্রতি বেশি আকৃষ্ট ছিল। এ কারণে তারা খুব সমস্যায় পড়েছিলেন। এত অল্প বয়সের প্রেম এত খারাপ দিকে যেতে পারে এটা তারা ভাবতেও পারেননি। মেয়েটি তার ছেলের ওপর কালো জাদু করত। একদিন ইরফান ভাই বাগানে বসেছিলেন, তিনি দেখতে পেলেন তাদের বাড়ির সামনে একটি সাদা রঙের পেঁচা বসে আছে। তার পুরো মুখ ছিল কালো আর শরীর সম্পূর্ণ সাদা। তিনি খুব চিন্তিত হয়ে গেলেন। আয়াতুল কুরসি পড়লেন, চারকুল পরে পুরো বাড়ির হিসার করে নিলেন। হঠাৎ পরের দিনও তিনি ঠিক একই সময়ে বাগানে বসেছিলেন। ঠিক তখনই আবার সেই পেঁচা এসে বসে। তিনি আয়াতুল কুরসি পড়া শুরু করতেই পেঁচাটি উড়ে চলে যায়। এরপর তিনি পরীক্ষা করার জন্য তৃতীয় দিনও সেই একই সময়ে বাগানে বসেছিলেন। এর আগে তিনি বহুবার গিয়ে দেখেছিলেন পেঁচাটি আসেনি, কিন্তু ঠিক সেই নির্দিষ্ট সময়ে পেঁচাটি এসে একটি বিদ্যুতের তারে বসে। পেঁচার মুখ ছিল তাদের বাড়ির দিকে। ইরফান ভাই বলেন সেই দিন তিনি চারকুল আয়াতুল কুরসি দরুদ শরীফ পড়ে হিসার করার পর বলেন, যদি এই পেঁচা আমাদের বাড়ির জন্য এসে থাকে তবে হে আল্লাহ একে এখান থেকে তাড়িয়ে দিন। এ কথা বলে তিনি পেঁচার দিকে ফু মারলেন। পেঁচাটি এমনভাবে উড়ে পালালো যেন তাকে বিদ্যুতের শক দেওয়া হয়েছে। অথচ ইরফান ভাই বাগানে দাঁড়িয়েছিলেন আর পেঁচাটি ছিল অনেক উঁচুতে বিদ্যুতের তারে বসা। তারপর তিনি খুব চিন্তায় পড়ে যান, কারণ পেঁচাটি প্রতিদিন সেই নির্দিষ্ট সময়ে আসতে শুরু করে। তিনি একদিন পেঁচার ছবি তুলে নেন এবং ছবি তোলার সাথে সাথেই তাকে খুব খারাপ কিছু খবর পেতে হয়, যে খবরগুলো তাকে প্রচণ্ড উদ্বিগ্ন করে তোলে। আমার টাকার ক্ষতি হতে লাগলো, আমার ব্যাংক অ্যাপ নিজে থেকেই নষ্ট হয়ে গেল, আর টাকা ভুল জায়গায় ট্রান্সফার হয়ে যেতে লাগলো। এ ধরনের ঘটনা শুরু হয়ে যায়। তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন। এই চিন্তার মধ্যেই তিনি এক বন্ধুকে ফোন দিলেন। সে তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে তাকে পুরো ঘটনা খুলে বললেন এবং বললেন কোনো আমিরের ঠিকানা দাও। তার বন্ধু বলল অনেক ভুয়া আমির আছে, তবে কোনো আসল আমিরের কাছে যেতে হলে একটু সময় লাগবে। এই সময় তার ছেলের অবস্থা খুব খারাপ হতে থাকলো। তার শরীর খারাপ, মাথা ব্যথা, আর বাড়ির ভেতরে অদ্ভুত সব ঘটনা ঘটত। সে বারবার সেই মেয়ের বাড়ি যেতে লাগলো। মেয়ের বাসা যাতায়াত ছিল, আর তার মনে হচ্ছিল মেয়েটির বাবা মাও এই ব্যাপারে জড়িত, কারণ তাদের নজর তার ছেলের দিকে নয়, সম্পত্তির দিকে ছিল। মনে হচ্ছিল তারা চায় এই সম্পদটা স্থায়ীভাবে নিজেদের দখলে নিতে। প্রিয় লিসেনার্স, এবার আমি ইরফান ভাইয়ের ভাষায় বলছি। আমার ছেলে আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করতে শুরু করলো। আমাদের সঙ্গে ঠিক মতো কথা পর্যন্ত বলতো না। আমি বুঝতে পারছিলাম বিষয়টা স্বাভাবিক নয়। আমার চোখে সব লক্ষণই পরিষ্কার ছিল। এই মেয়েটাই ছেলের উপর জাদু করছে, কারণ ছেলেটা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছিল এবং আমার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছিল। আমি চেয়েছিলাম ছেলের বিয়ে আমার বোনের মেয়ের সঙ্গে দিতে, কিন্তু সেই কাজিনকে সে মোটেই পছন্দ করত না। এই সময় যখন আমার বন্ধু ভালো কোনো আমির খুঁজছিল, আমাকে পরামর্শ দেওয়া হলো যে ছেলের বন্ধু হও, তার কথা শোনো, তাহলে সব বুঝতে পারবে। আমি তাই করলাম। ছেলের সঙ্গে বন্ধুত্ব করলাম এবং তাকে বললাম, তুমি কোথায় বিয়ে করতে চাও আমাকে বলো। সে আমাকে সেই মেয়ের বাড়ির ঠিকানা দিল, মেয়ের ছবি দেখালো। আমি ছবিটা দেখলাম। হ্যাঁ, রূপ সৌন্দর্য আল্লাহই দেন, কিন্তু মেয়েটির মধ্যে এমন কিছুই ছিল না যে আমার ছেলে এতটা মুগ্ধ হয়ে পড়বে। মেয়েটি এমন এক পরিবার থেকে ছিল যেখানে আমরা বিয়ে করতে চাইতাম না। তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ডও ভালো ছিল না। কারণ তারা খুব ঝগড়া বিবাদ প্রবণ মানুষ ছিল।
আর আমরা সেই রকম নই। তাই আমি চাইনি আমার পরিবার তাদের সঙ্গে সম্পর্ক করুক। মেয়েটিও তেমন ভালো চরিত্রের ছিল না, তার ভাষা খুব কঠোর ছিল, আর তাকে আমি কোনোভাবেই আমার বৌমা হিসেবে চাইনি। এটা ছিল আমার সারা জীবনের প্রশ্ন। আমি আমার ছেলেকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে কোনোভাবেই থামতে চাইছিল না। শেষমেশ এই পেঁচাটার কারণে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম, কারণ সে প্রতিদিনই আসতো, আর আমি প্রতিদিন বন্ধুকে ফোন করে বলতাম কোনো ভালো আমির খুঁজে দাও, কারণ ছেলে দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছিল। আমি ছেলেকে বললাম, আমি তোমার বিয়ে তোমার ফুপুর বাড়িতেই করতে চাই, কিন্তু সে সরাসরি অস্বীকার করলো এবং বলল, কয়েকদিনের মধ্যে যদি আপনি ওই মেয়ের বাড়ি আমার সম্পর্ক নিয়ে না যান, তাহলে আমি নিজেকে শেষ করে ফেলব। আর এই হুমকি শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লাম। অবশেষে আমার বন্ধু এক আমিরের ঠিকানা পেয়ে গেল। পেঁচার প্রতিদিন আসা এবং বাড়ির পরিস্থিতির এভাবে বদলে যাওয়া সব দেখে আমি বুঝে গিয়েছিলাম, কারণ এর আগেও আমি আমার এক আত্মীয়র ক্ষেত্রে এমন ঘটনা দেখেছিলাম। সেই ঘটনাটাও আমি আপনাদের বলতে চাই। পেঁচা যখন আসে সে কোনো উদ্দেশ্য নিয়েই আসে, কারণ পেঁচা শুনশান জায়গায় থাকে এবং তাদের ওপর কর্ম করে। এসব মোক্কাল হিসেবে পাঠানো হয়, যা দিয়ে যার ওপর জাদু করা হয়েছে তার বাড়ি পর্যন্ত বার্তা পৌঁছে দেওয়া হয়। আমিরকে পেয়ে আমি তার কাছে গেলাম। প্রথমেই তাকে পেঁচার তোলা ছবি দেখালাম। তিনি ছবি দেখেই বললেন, এটা খুব ভারী মোক্কাল। মনে রেখো, যখন সাদা রঙের পেঁচা আসে সেটা বিয়ের উদ্দেশ্যে পাঠানো হয়, আর যখন কালো কুৎসিত পুরো ব্রাউন রঙের পেঁচা আসে সেটা অসুখ, তালাক, দাম্পত্য কলহ, বাড়িতে অশান্তি এবং রিজিকের অভাবের উদ্দেশ্যে পাঠানো হয়। তার এই কথাগুলো সম্পূর্ণ সত্য বলেই মনে হচ্ছিল। তিনি আমার ছেলের জন্য কিছু পানি দম করে দিলেন এবং বললেন, যখনই তুমি এই পেঁচাকে দেখবে এই পানিটা তার উপর ছিটিয়ে দেবে। প্রায় 41 দিনের মধ্যে এই জাদুর পুরোপুরি শেষ হয়ে যাবে। শুধু শেষই হবে না, এই মুক্কাল পুরে ছাই হয়ে যাবে, আর যে লোক এটাকে পাঠিয়েছে সেই নষ্ট হওয়ার খবরও পাবে না। এটা ছিল খুব কঠিন কাজ। পেঁচার ওপর পানি ছিটাবো কিভাবে আমি বুঝতে পারছিলাম না। অবশেষে আমি আমাদের ছাদের দরজা খুলে রাখলাম। যেই সময় পেঁচা আসতো ঠিক সেই সময় আমি তার ওপর পানি ছিটিয়ে দিতাম। পানি পড়ার সঙ্গে সঙ্গে পেঁচাটি এমনভাবে ভয় পেয়ে উড়ে যেত যেন কেউ তার ওপর আগুন ছুঁড়ে মেরেছে। আর আমির সাহেব আমাকে কিছু দোয়া দুরুদের আমলও শিখিয়ে দিয়েছিলেন, যা আমাকে নিয়ম করে পড়তে হতো। ঠিক 41 দিন পর সেই পেঁচাটি পুরোপুরি শেষ হয়ে যায়, জলে ছাই হয়ে গেছে, বা যাই হোক তার অস্তিত্ব আর ছিল না। 41 দিনের পর আমি আরো কয়েকদিন পর্যবেক্ষণ করলাম, হয়তো কোনো সময় আবার আসবে, কিন্তু সে আর কোনো সময় আসেনি। এরপর আমি আমার ছেলের মধ্যেও পরিবর্তন দেখতে শুরু করলাম। সে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল, আবার আমার কথা শুনতে শুরু করলো। আমি তাকে ভালোভাবে বুঝিয়ে বললাম এবং সেও সব বুঝলো। আজ আমি খুব খুশি। আমার ছেলে তার ফুপুর মেয়েকে বিয়ে করেছে। সে এখন আমার বৌমা, এবং আমি ছেলে, বৌমা ও আমার স্ত্রীকে নিয়ে খুব ভালো জীবন কাটাচ্ছি। যখনই আপনার বাড়ির সামনে কোনো পেঁচাকে দেখবেন এবং তার মুখ আপনার বাড়িমুখী থাকে, তখন এটাকে সাধারণ ঘটনা বলে মনে করবেন না। যদি সে প্রতিদিন আসে তাহলে বুঝে নিন আপনার ওপর কেউ জাদু করেছে। একে কখনোই অবহেলা করবেন না। আমি অবহেলা করিনি, কারণ জানতাম আমার ছেলে তখনই একটি মেয়ের প্রেমে পড়ে অস্বাভাবিক আচরণ করছিল। এরপর ইরফান ভাই আরেকটি ঘটনার কথা বলেন, যা তাদের পরিবারেরই ঘটেছিল। একজন আত্মীয়ের বাড়িতে বিয়ে হয়েছিল। নতুন যে বউটি এসেছিল তাকে শ্বশুর বাড়ির লোকেরা খুব একটা পছন্দ করত না। এই কারণে তারা তার ওপর কালো জাদু করায়। জাদু এমনভাবে করা হয়েছিল যে স্বামী স্ত্রী খুব সুখী দিন কাটাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই সেই মেয়ের ওপর জাদুর প্রভাব পড়তে শুরু করে। মেয়েটির কথায় তার ঘরের জানালার সামনে প্রতিদিন একটি কালো কুৎসিত পেঁচা এসে বসত।
সে যতই চেষ্টা করুক পেঁচাটি না উঠত না ভয় পেত। মনে হতো যখন স্বামী স্ত্রী কথা বলতে বসত তখনই পেঁচাটি জানালার ঠিক ভেতরে এসে বসত, যেন তাদের কথা শুনছে। তারপর কিছু মিনিটের মধ্যেই তাদের ঝগড়া শুরু হয়ে যেত। ঝগড়া এমন পর্যায়ে পৌঁছাতো যে বিয়ের শুরুর দিকেই বিষয়টা তালাক পর্যন্ত গড়িয়ে যেত। তারা বহু জায়গায় চিকিৎসা করানোর চেষ্টা করে, কিন্তু যারা দেখে দিত তারা সম্ভবত আসল ছিল না, চিকিৎসার কাজে লাগেনি। শেষ পর্যন্ত মেয়েটির তালাক হয়ে যায়। পরে জানা যায় তার শ্বশুরবাড়ির লোকেরাই তার ওপর এই কালো জাদু করিয়েছিল। একটি ভয়ঙ্কর কালো পেঁচা প্রতিদিন জানালায় বসে থেকে তাদের সংসার ভাঙার কাজ করত। এ কারণে সেই মেয়েটির হাসি খুশি স্বাভাবিক বৈবাহিক জীবন পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। ইরফান ভাই বলেন, আল্লাহ এমন শ্বশুরবাড়ি থেকে সবাইকে হেফাজত করুন। যখনই বুঝবেন কেউ আপনাকে পছন্দ করে না, তাদের ঘরে কখনোই বিয়ে দেবেন না, কারণ তাদের হিংসা, তাদের বিদেশ যে কোনো সময় আপনার জীবন নষ্ট করে দিতে পারে। ইরফান ভাই আরো বলেন, চারপাশে খেয়াল রাখুন, কেবল মানুষই যে জাদু করে এমন না, আজকাল অনেক কিছু ঘটে জাদু মুক্কালের মাধ্যমে হতে পারে। তাই নিজের চারপাশ, নিজের বাড়ির সামনে দৃষ্টি রাখুন। যেমন আমার বাড়ির সামনে সেই পেঁচা আসত, আপনার বাড়ির সামনে এমন কিছু দেখলে অবহেলা করবেন না। এগুলো উপেক্ষা করলে জীবনে বড় ক্ষতি হতে পারে। তিনি বলেন, আমি সময় মতো ব্যবস্থা না নিলে হয়তো সেই মেয়েকেই আমার বৌমা হিসেবে ঘরে নিতে হতো, যে আমার বাড়ির জন্য মোটেই ভালো ছিল না। আমি পরে জেনেছি সে আমার ছেলের কাছ থেকে টাকা নিত, ইভেন আরো অনেক কিছু। এটাই ছিল ইরফান ভাইয়ের ঘটনা। ইরফান ভাইকে ধন্যবাদ ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবার আসা যাক আজকের পরের ঘটনায়। এই ভয়ঙ্কর ঘটনাটি এবার আমরা শুনবো নিশাতের কাছ থেকে। নিশাত বলেন, একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ অনুভব করলাম যেন কেউ আমার গায়ের ওপর থেকে কম্বল সরিয়ে নিচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো ভুল বুঝছি, কিন্তু তারপর সত্যি দেখলাম কম্বল ধীরে ধীরে আমার গা থেকে নেমে যাচ্ছে, যেন কেউ নিচে টানছে, কিন্তু কে টানছে তা চোখে দেখা যাচ্ছিল না। আমি ভয়ে চিৎকার করে ঘর থেকে বের হয়ে গেলাম। সেই সময় আমার স্বামীও বাড়িতে ছিলেন না, আর শাশুড়ি রান্নাঘরে কাজ করছিলেন। আমার চিৎকার শুনে তিনি দৌড়ে এলেন এবং জিজ্ঞেস করলেন কি হয়েছে। সব কথা বলার পর তিনি আমাকে বললেন, এগুলো উপেক্ষা করো, নিজের ওপর হেফাজতের দোয়া পড়ে ঘুমিয়ে পড়ো। সেদিনও আমার স্বামী বাড়ি ফিরবেন না, তিনি শহরের বাইরে ছিলেন, তাই আমাকে একাই ঘুমাতে হচ্ছিল। আমি দোয়া পড়ে ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর হঠাৎ অনুভব করলাম আমার ঘরের ভেতর যেন কেউ হাঁটছে। ঘরের লাইট বন্ধ ছিল, কারণ আমার অন্ধকারই ঘুম আসে। সেই মুহূর্তে আমি ঘরের লাইট অন করলাম। দেখলাম ড্রেসিং টেবিলের পাশে এক খাটো গঠনের শিশু দাঁড়িয়ে হাসছে। তার চেহারা ছিল ভয়ঙ্কর, আর সে এক সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। আমি ভয়ে এতটাই কাঁপতে লাগলাম যে দৌড়ে গিয়ে শাশুড়ির ঘরের দরজায় নক করতে লাগলাম। সব ঘটনা তাকে বললাম। তিনি বললেন, এসব তোমার ভুল ধারণা, এমন কিছু হতে পারে না। আমি বললাম, যদি এটা আমার ভুল ধারণাও হয় তবুও আমি ওই ঘরে ঘুমাবো না। আমি তখনই ওই ঘরে যাব যখন আমার স্বামী আসবে। সেই রাতে আমি শাশুড়ির কাছেই ঘুমালাম। আমার শ্বশুর আমার ঘরে ঘুমালেন, কিন্তু তিনি বললেন যে তার সাথে এমন কিছু হয়নি। হয়তো নতুন বিয়ে হয়েছিল বলে আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি সত্যি ওই সত্তাটাকে দেখেছিলাম। খুব ছোট আকৃতির, ভয়ঙ্কর চেহারার একটি শিশু, যাকে দেখে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। সে আমাকে একা ওই ঘরে থাকতে দিচ্ছিল না, আমাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করছিল। হয়তো নারীরা এসব বিষয়ে বেশি ভয় পায়, এটা আমি জানি না। তবে যখন আমি স্বামীর সাথে সে ঘরে থাকতাম তখন কিছুই হতো না। এখনো নিশাত বলে, আমি একই রুমে থাকি, কিন্তু কোনো দিন একা থাকতে পারি না। যখনই একা থাকার চেষ্টা করি
সেই সত্তা আবার সামনে দেখা দেয়। এটাই ছিল নিষাদের একটি ছোট্ট ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই, যেটা সংগ্রহ করা হয়েছে দাউদের কাছ থেকে। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি আপনাকে একটা ভয়ানক ঘটনা বলতে চাই। ঘটনাটা হলো, আমাদের জমির পাশে একটি জায়গা আছে যেখানে আমরা বন্ধুরা প্রায় ক্যাম্পিং করি। সেখানে বসে রাত গভীর পর্যন্ত গল্প করতে খুব ভালো লাগে। সেদিনও আমরা ক্যাম্পিং করছিলাম শীতের সময়। আমার এক বন্ধু বলল, ক্যাম্পের পেছন দিক থেকে অদ্ভুত শব্দ আসছে, যেন কোনো জন্তু গর্জন করছে। আমরা বললাম হয়তো কোনো জঙ্গলি প্রাণী হবে। আমরা বন্দুক নিয়ে ক্যাম্পের পেছনে গেলাম, কিন্তু পেছনে কিছুই ছিল না। কিন্তু ভেতরে ফিরে আসতেই আবার সেই শব্দগুলো শোনা যাচ্ছিল। কিছু একটা স্ক্র্যাচ করছে, যেন কোনো অদ্ভুত অনুভূতি দিচ্ছে। শব্দগুলো ধীরে ধীরে আরো বেশি জোরে আসছিল। জায়গাটা খুব নির্জন ছিল। জমির পেছন দিক থেকে ছিল একবারে ফাঁকা বিরান এলাকা, আর গ্রামের এক শুনশান কাঁচা রাস্তা। এরপর বন্ধুরা এগিয়ে গিয়ে দেখল, এবার তারা এক অবিশ্বাস্য জিনিস দেখল। এক অদ্ভুত ধরনের সত্তা, যার মুখ চেহারা মানুষের মতো হলেও তার ধরটা ছিল একবারে পশুর মতো। ভীষণ অদ্ভুত সেই মাখলুকটা দৌড়ে রাস্তা পেরিয়ে সামনের জমির ফসলের মধ্যে লুকিয়ে যাচ্ছিল। আর সে এটা একবার নয়, বারবারই করছিল। আমার বন্ধুর কথা সত্যি ছিল। আমার এক বন্ধু আছে যে এসব বিষয়ে অনেক জানে। সে হাফিজে কোরআনও। তার মতে এ ধরনের বিরান জায়গায় এমন সত্তারা থাকে, তারা ছেলে মেয়েদের ওপর ভর করে এবং এমন ক্ষতি করতে পারে যার পূর্ণ সমাধান হয় না। সে বলল, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। সে আমাদের বারবার ভয় দেখাচ্ছে যাতে আমরা এখান থেকে সরে যাই, কারণ এটা তার জায়গা। আমরা না সরলে সে ক্ষতি করতে পারে। দাউদ বলেন, আমরা সঙ্গে সঙ্গে ক্যাম্প গুটিয়ে সেখান থেকে ফিরে গেলাম। তিনি আরেকটি ঘটনা শেয়ার করলেন। বললেন যে আমাদের বাড়ির কাজ করত। সে আমাদের শহরের বাড়ির ছাদের ওপরের ঘরে থাকতো। আমি যখন যেতাম সেই বাড়িতে, আমার সব কর্মচারীরাও যেত। তারা রান্না বান্নাও করত, কারণ আমি হোটেলের খাবার পছন্দ করি না। একদিন সেই ছেলেটি কাজকর্ম শেষ করে ওপরের ঘরে ঘুমাতে গেল। হঠাৎ সে ছুটে নিচে এসে পড়ল। কিছু একটা তাকে ভয় দেখিয়ে ফেলেছিল। তার শরীর কাঁপছিল এবং তার শরীরে তীব্র ঝাঁকুনি হচ্ছিল, যেন কিছু একটা তার দেহের ভেতর থেকে বেরিয়ে বাইরে চলে যেতে চাইছে। আর সে প্রচণ্ড যন্ত্রণায় আছে এবং এটা একটি নির্দিষ্ট সময়ে ঘটত। প্রতিদিন একই সময়ে বারবারই ঘটত। সে খুবই বিপর্যস্ত ছিল। তাই আমি তাকে নিয়ে গেলাম মসজিদের ইমাম সাহেবের কাছে। সব কথা শুনে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কোথায় ঘুমাও? তারপর বললেন, তোমার ঘুমানোর জায়গা বদলানো দরকার। আমার মনে হচ্ছে তুমি এমন এক জায়গায় ঘুমাও যেটা কোনো চলাচলের পথ। ছেলেটি বলল, হ্যাঁ, আমি ঠিক জানালার পাশে ঘুমাই। ইমাম সাহেব বললেন, এই তো তুমি ভুল করছো। ওই জানালার দিকটা, যে সময় তোমার শরীর খারাপ হয়, ওটা কারো চলাফেরার জায়গা। আর তিনি একজন বয়স্ক, যিনি সেই পথ দিয়ে যাতায়াত করেন। হয়তো তার নামাজ পড়ার সময়ের সাথেই এটা মিলে যায়। তোমার খেয়াল রাখতে হবে ওই সময়টা তাহাজ্জুদ কিংবা ফজরের নামাজের সময় হবে। ছেলেটি বলল যে সময়টা ছিল তাহাজ্জুদের, ভোর 3:30। ঠিক সেই সময়ই তিনি সেখান দিয়ে যেতেন। তারপর দাউদ বলেন, ইমাম সাহেব ছেলেটির ঘুমানোর জায়গা বদলে দিতে বললেন। জায়গা বদলের পর ইমাম সাহেব বললেন, তুমি তোমার ঘরে জোরে বলো, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমাকেও এখানে থাকতে হবে এবং আপনার জায়গা আমি ফাঁকা করে দিয়েছি, তাই এখন আর আমাকে কষ্ট দেবেন না। দাউদ বলেন, আমার কর্মচারী ঠিক এভাবেই বলল, আর এরপর থেকেই সব স্বাভাবিক হয়ে গেল। সেই সত্তা তাকে আর কখনো কষ্ট দেয়নি। দাউদ আরো বলেন, আমাদের বাড়িটা খুবই ভারী, সেখানে জিনজাতের ব্যাপার আছে। ছাদের উপরে অদ্ভুত শব্দ, ভারী পায়ের আওয়াজ, এসব আমাদের বাড়িতে খুবই স্বাভাবিক। অনেক চেষ্টা করেও এইসব জিনিস সরে না।
উপরের অংশটি পুরোপুরি নির্জন পড়ে থাকে। এখন আমাদের কোনো সার্ভেন্টই আর সেখানে ঘুমায় না, কারণ তারা ঘুমোতে পারে না। যদিও রাস্তা থেকে সরে গেছে, কিন্তু দরজায় নক করা, অদ্ভুত শব্দ, এমন অনেক ঘটনা ঘটে যা আমি সব বলতে পারবো না। শেষমেশ আমরা উপরের অংশটা পুরো ফাঁকা করে দিয়েছি ওই জিনিসগুলোর জন্যই। কখনো মাসের পর মাস কেউ ওপরে যায় না, আর গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আসে। সেখানে অদ্ভুত ধরনের ধুলোর আস্তরণ পাওয়া যায়, একবারই জিনজাতের লক্ষণ। এই ছিল দাউদের ঘটনা। ধন্যবাদ দাউদকে তার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এরপর আরেকটি ছোট ঘটনা রকেয়া বলেন, আমাদের পাশের বাড়িতে জিনজাতের বাসা ছিল। তিনি বলেন সেখানে এক ভয়ঙ্কর মহিলাকে দেখা যেত। পাড়ার বয়স্ক লোকেরা তাকে দেখেছিলেন এবং সবাইকে বলতেন যে সে বাড়িতে এক রহস্যময় ভয়ঙ্কর মহিলা দেখা যায়। বাড়িটি খুব পুরনো, ভাঙাচোরা, প্রায় ধ্বংসপ্রায় ছিল। কিছুদিন পর সেই বুড়ো লোকটির মৃত্যু হয়ে যায়। তার জায়গায় তার ছেলে বসতে শুরু করে। সেও বারবার সেই মাখলুকটিকে দেখতো এবং বলতো, আমার আব্বু ঠিকই বলতেন, ওই জিনিস আসলেই আছে। কিছুদিন পর ছেলেটি পাগল হয়ে যায়। রুকাইয়া বলেন, ওই বাড়িতে খুব কঠিন এবং জালিম মাখলুক ছিল। কেউ তাকে দেখে ফেললে সে বেঁচে ফিরতে পারত না। এমন অনেক ঘটনা সেখানে ঘটেছে। যে পরিবারটি সেখানে থাকতো তারা হয়তো এই কারণেই বাড়ি ছেড়ে পালিয়েছিল, কারণ সেখানে ওই মাখলুক ক্ষতি করত। সেখানে বহু লোকের মৃত্যু হয়েছিল, অধিকাংশই ছিল বৃদ্ধ মানুষ। সেই মাখলুক কাউকে সেখানে থাকতে দিত না। এই ছিল রোকেয়ার ছোট্ট ঘটনা। ধন্যবাদ তাকে। তো লিসেনার্স, এই ছিল আজকের ভয়ঙ্কর ঘটনাগুলো। আপনাদের কেমন লেগেছে ঘটনাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘটনাটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।